ভাইয়া বলেছিল তার কোনো বন্ধু রিসিভ করতে আসবে আমায়। কেউ আসেনি, অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। ভাইয়াকে কল দিলেও ধরে না। শেষমেশ নিজেই হাঁটা দিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় ছিনতাইকারী কবলে পড়ি। পুলিশ কাছে পিছে ছিল বলে সে যাত্রায় বেঁচে যাই। ভয়ে আতঙ্কে তাদের কিছু বলিনি। কি বা বলবো? আমাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন এটা বলবো? নাকি ভাইয়ের বন্ধুকে খুঁজে দিতে বলবো? লোকটার ছবি দেখিয়েছিলাম এক পলক। আমার ফোনে সেটাও নেই। আম এত নার্ভাস হয়ে পড়েছিলাম। ঠিক তখন আপনার সাথে দেখা। আমাকে ধরে শপিং মলে নিয়ে আসলেন, নিজের হাতে টিফিন খাওয়ালেন, তারপর বাসায় নিয়ে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব শুনে মহিলাটি বললেন। এবার তবে তোমার উদ্দেশ্য কি? আবরণ জাহিদ। লিলি অবাক কণ্ঠে বললেন। তুমি কি প্রেমিকের খোঁজে এসেছো মেয়ে? শ্রেয়না হাসিয়ে পর মুহূর্তে ভারী এক শ্বাস ফেলে কেমন করে যেন বলে। প্রেমিক? আবরণ জাহিদ আমার প্রেমিক? ও তো বাচ্চা ছেলে। সে কোথায়? আবারও দীর্ঘশ্বাস ছাড়ে শ্রেয়না, উপচে আসা কান্না গিলে নেয়। জানি না, কেউ বলেনি। শুধু জানি সে বাংলাদেশে নেই। যে ছেলেকে বাচ্চা বলছো তার কাছে কেন যাবে? শ্রেয়না ঠোঁট কামড়ে ধরে, এদিক সেদিক দৃষ্টি ফেরায় চাপা স্বরে বলে। কি জানি, হয়তো তার কাছে আমি সুরক্ষিত থাকবো, ভালো থাকবো, আনন্দে থাকবো। আমার গায়ে একটা আঁচড় লাগতে দেবে না। হয়তো সে আমার শেষ ঠিকানা। লিলির দম বন্ধ হবার জোগাড়। এই মেয়ে কী সব বলছে। তুমি না বললে তো সে বাচ্চা। কথা শুনে মনে হচ্ছে তুমি তার প্রতি দুর্বল। একদম না। যাই হোক, মন খারাপ করো না, একদিন সব ঠিক হবে। আমি জানি এবং মানি সৃষ্টিকর্তা এক মুহূর্তেই সব সুন্দর করে দেবেন। সেদিন হসপিটালে নিয়ে যাওয়া হয় শ্রেয়নাকে। কদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে শ্রেয়না। তাকে বিষ খাওয়ানো হয়েছিল, সেটাও জোরপূর্বক। আবরণ গুলি খাওয়ার পর সেজান কালপিটদের পাকড়াও করে, এমনকি জঙ্গল থেকে অনেক নারী বাচ্চাদের উদ্ধার করে আনে। সেই জেদ চেপেছিল মাফিয়াদের দলনেতা সুভাষ আহমেদের মধ্যে। শ্রেয়াকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল। শ্রেয়া তখন তাদের আয়ত্তেই ছিল। সম্পূর্ণ বাড়ি নীরজ জাহিদের লোকেদের দিয়ে ভরপুর ছিল। সেখান থেকে কয়েকজনকে সরিয়ে দিয়ে সুভাষের লোকজন জায়গা করে নিয়েছে। শ্রেয়া ছিল তাদের গান পয়েন্টে। শ্রেয়না বিয়েটা কখনোই করতো না। সে এখন বিয়ে করতে চায় না। সুভাষ চাচ্ছিল শ্রেয়না কোনোভাবে যেন আবরণকে কষ্ট দেয়। বলা বাহুল্য, সে জেনে গিয়েছে আবরণ শ্রেয়নার প্রতি ভীষণ দুর্বল। এতটুকু তথ্য জোগাড় করা তার জন্য আহামরি ব্যাপার না। আবরণ যখন দুঃখে মুষড়ে পড়বে এবং শ্রেয়নার সাথে জোড়াজড়ি করার পর সকল তথ্য কোনোভাবে জেনে যাবে, সে নিশ্চয়ই নীরদের উপর রেগে যাবে। পুরনো জেদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে। এক প্রকার দ্বন্দ্ব যুদ্ধ শুরু হবে তাদের বাপ ছেলের মধ্যে। সুভাষ আহমেদ এটাই চায় নীরজ জাহিদ যেন দুর্বল হয়ে যায়, যাতে করে পেছন থেকে আঘাত করতে পারে তারা। নীরজ জাহিদ যতই মুখে নিষেধ করুক, আবরণ জাহিদ তার হৃস্পন্দন, সেটা সুভাষ আহমেদ ভালো করেই জানে। এটাও জানে আবরণ তার বাবাকে সহ্য করতে পারে না, ঘৃণা করে। কোনোদিন না সে নিজের নীরদকেই মেরে বসে। নীরজ জাহিদকে কষ্টে তিলে তিলে মরতে দেখতে চায় সুভাষ। তার অনেক ক্ষতি করেছে আইজিপি। কোটি কোটি টাকায় লোকসান হয়েছে। যখন সে নারী পাচার অথবা অস্ত্র পাচার করতে যায়, তার সমস্ত প্ল্যান ভেস্তে দেয় নীরদ। সুভাষকে ধরার পায়তারা করছে নীরদ, যেটা কোনোভাবেই সুভাষ হতে দেবে না। ছদ্মবেশে শ্রেয়নার কক্ষে রাতের আধারে আশ্রয় নেয়। পার্লার থেকে আসার পথে বাসার নিচে কথোপকথন হয় তাদের। শ্রেয়নার রোমে যাওয়ার পরপরই সুভাষ আসে, তাকে জোরপূর্বক বিষ খাইয়ে আলমারিতে লুকিয়ে যায়। বাড়ির কারোর এদিকে খেয়াল ছিল না, তারা শ্রেয়নাকে নিয়ে ব্যস্ত। মেয়েটাকে বিষ খাওয়াতো না সুভাষ। নীরজ জাহিদ এবারেও তার প্ল্যান জলে ঢেলে দিয়ে আবরণকে কানাডা পাঠিয়ে দিয়েছে। তাই এই চাল চেলেছে সুভাষ। তাই লোক খবর দিয়েছিল তাকে। নীরজ জাহিদ আবরণকে কানাডা পাঠানোর বন্দোবস্ত করছে। কড়া গার্ড রেখেছিল নীরজ, যার দরুন সুভাষ সেখানে যেতে পারে না। গেলে নিশ্চয়ই ধরা পড়ে যেত সে। তাই টোপ হিসেবে শ্রেয়নাকে কাজে লাগায়। আবরণ জাহিদ কানাডা থাকাকালীন যখন জানতে পারবে শ্রেয়না আদৌ মৃত্যু পথে কিংবা সে প্রাণ হারিয়েছে, তখন নিশ্চয়ই সে তার সমস্ত রাগ জেদ নীরদের উপর ঢালবে। কারণ নীরজ জাহিদ তাকে কানাডায় পাঠিয়েছে। বুদ্ধিটা তারই ছিল। যেহেতু নীরজ জেনে গিয়েছে, এমনও হতে পারে আবরণকে টেক্কা দিতে শ্রেয়না আলমের জীবন ঝুঁকিতে ফেলেছে নীরদ। কিংবা আবরণকে দেশ ছেড়ে চলে যেতে দেখে অপরাধীরা ক্রোধের তাড়নায় শ্রেয়না আলমের প্রাণ নিয়ে নিয়েছে। অথচ আবরণ থাকাকালীন তার দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারত না। এসব কিছু ভেবে কাজগুলো করেছে সুভাষ আহমেদ। কিন্তু ভাগ্যক্রমে শ্রেয়না বেঁচে যায়। রুহি ঠিক সময় ঘরে না আসলে অন্য কিছু হয়ে যেতে পারত। এখানেই শেষ না।
হসপিটালেও শ্রেয়নার উপর আক্রমণ করে বসে সুভাষের লোক। কড়া সিকিউরিটিতে রাখা হয় তাকে। সুস্থ হবার সাথে সাথে সেজান তাকে কানাডার ফ্লাইটে তুলে দেয়। পাসপোর্ট আগেই করা ছিল, কখন কোথায় কিভাবে দরকার পড়ে যায় সেটা তো জানা নেই। তাদের সবার পাসপোর্ট করে রাখা আছে। নীরদ জাহিদকে জানায়নি সেজান। কাউকে না বলে রাতের আধারে শ্রেয়নাকে প্লেনে উঠিয়ে দিয়ে আসে। শ্রেয়না না জানলেও সেজান জানতো আবরণ জাহিদ কানাডায়। অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। এয়ারপোর্টে তার এক বন্ধু আসবে, সেই শ্রেয়নাকে নিজের সাথে নিয়ে যাবে। সেজান তাদের চেনে, খুবই ভরসা করে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা এয়ারপোর্টে আসেনি। সেজানকে কল করে জানায়নি শ্রেয়না। দুঃখে কপাল চাপড়ায় সে। সেজান তাকে একা কখনোই পাঠাতো না। বাড়িতেও সেফ ছিল না শ্রেয়না। কোনো না কোনোভাবে তার উপর হামলা করা হয়। এত সিকিউরিটি ভেদ করে তাকে গান পয়েন্টে রাখা হয়। ঘরবন্দি থেকেও কাজ হয় না। হয়তো ভেতরের কেউ তাদের সাহায্য করছে। অতিষ্ঠ হয়ে এই কাজ করে সেজান। শ্রেয়া আর রুহির দেখাশোনার জন্য বাড়িতে কয়েকজন মহিলা কনস্টেবল রাখা হয়েছে, সেই সাথে কুংফুতে পারদর্শী এমন কিছু মহিলা। এক কথায় বাংলাদেশের যে কোনো কোনায় শ্রেয়নাকে রেখে দিলে সুভাষ উড়ে গিয়ে হলেও তাকে শেষ করে আসবে। শ্রেয়না কানাডায়, খবরটা কেউ জানে না, কাকপক্ষীও টের পায়নি। তবুও সেজানের ভয় যদি সুভাষের কোনো লোক কানাডা অবধি পৌঁছে যায়। সকল বিমানবন্দরে গার্ড মোতায়েন করেছে নীরদ, সেই সাথে এক্সট্রা লোক রেখেছে যারা চেকিং করে। সবার ঠিকানা জেনে বিভিন্ন লোকের মাধ্যমে খোঁজ নেয়, কোনোভাবে সুভাষের লোকজন যেন বিমানে উঠতে না পারে। রোদ, এই রোদ, শোনো। মধ্যরাতে আবরণের চিৎকারে কানে তালা পড়ার জোগাড়। এখনো ঘুমায়নি রোদ, ঘুম আসে না। আবরণের চেঁচামেচিতে চোখ মুখ কুঁচকে তাকায়। চশমাটা তখন টেবিলের ওপর। আবরণ এসে টেবিলে বসে যায়, এক হাত রোদের চুলে পেঁচিয়ে বলে, কালকে আমার সাথে এক জায়গা যেতে হবে। চোখ মুখ খিচে আসে রোদের। সেই অবস্থায় বলে ওঠে, পারবো না, আমার ক্লাস আছে। সো হোয়াট, সো হোয়াট, তোর অনুমতি চাইনি, শুধু বলে রাখলাম। আমাকে তুই করে বলছিস কেন? আবরণ দায়সারাভাবে বলে। তো কার বল ছেড়ে যাচ্ছে এতে? নাক মুখ কুঁচকে নেয় রোদ। নিজের চুল ছাড়িয়ে আবরণের বাহুতে কিল বসায়। মুখে লাগাম দে ব্রিটিশ। আবরণ মুখ বাঁকায়, টেবিলের ওপর থেকে চশমা নিয়ে চোখে পড়ে। সঙ্গে সঙ্গে সেটা খুলে খানিক দূরে ছুঁড়ে মারে। তেতে ওঠে রোদ, দাঁড়িয়ে যায় নিজের জায়গা থেকে, কিরমির করে বলে, হারামি শয়তান, এটা কি করলি তুই? রোদের মাথায় চাটি মারে আবরণ, কোমরে হাত দিয়ে বলে, মহিলার বাচ্চা, লাগাম টান মুখে। ছোটতে স্নেহ করতে শেখ, সূর্যের বউ। রোদ হকচকায়। এদিক সেদিক দৃষ্টি ঘুরায় সে, নিজেকে ঠিক করে নিয়ে মৃদু স্বরে বলে, বড়দের সম্মান দিস, স্নেহ কেন করতে যাব? আবরণ মুখ বাঁকায়, প্রস্থান করতে করতে বলে, গুনে গুনে 5 বছরের বড় তুই, অথচ আমার ক্রাশ 2 বছরের বড়। ওকে সম্মান করি, বাকিদের কথার প্রয়োজন মনে করি না। তাদের সম্মানও করি না, অসম্মানও করি না। নেলস থেকে বার ফেলতে চলে আসলে আমার কি করার? তখন একটু আধটু বাসনা দিয়ে থাকতে পারি না বেবস। শ্রেয়াকে দেখলে তোর মন কি বলে? আবরণ ঠোঁট কামড়ে হাসে। রোদ কিঞ্চিত অবাক হয়, এই ছেলে হাসলে অমায়িক লাগে, তবে সবসময় গম্ভীর থাকে কেন? এত সুন্দর হাসি লুকিয়ে রাখার মতো? হ্যাঁ, সে হয়তো তার অর্ধাঙ্গিনীর জন্য পুঁজি করে রাখছে। অন্য কাউকে কেন দেখাবে তার স্নিগ্ধ কোমল হাসি? বল না। আবরণ প্যান্টের পকেটে হাত পুড়ে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদায়, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। রোদ স্তম্ভিত নেত্রে তাকায়, বার কয়েক পলক ঝাপটায় বিস্মিত কণ্ঠে বলে, মেয়েটা এতই সুন্দর? আবরণ জাহিদের চয়েসের প্রতি ভরসা আছে। উপর নিচ মাথা নাড়ায় রোদ।
তারা মেট্রো ভ্যাঙ্কুভারের বার্নাবি এলাকায় এসেছে। দোতলা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দারোয়ানকে বলে ভেতরে এসেছে। দুবার কলিং বেল চেপে 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে আবরণ ও রোদ। সকাল 8টা বাজতে চলল। ভোরে উঠে শপিং মলে গিয়েছিল তারা। সিসি ক্যামেরায় বৃদ্ধা মহিলাটিকে দেখিয়ে অ্যাড্রেস নিয়ে এসেছে। বলেছে তাদের খুবই দরকার তার সাথে, কিন্তু এখানে কেউ দরজা খোঁজে না। আবরণের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আচ্ছা রোদ, বল দেখি, আমার চুল তো এখন ছোট, কেমন দেখাচ্ছে আমায়? শ্রেয়না আলমের পছন্দ হবে? রোদ গম্ভীর দৃষ্টিতে তাকায়। চুলগুলো ছোট করে ফেলেছে আবরণ। এক ঝাঁক চুলের পরিবর্তে এখন সেখানে প্রায় টাক হয়ে আছে। কিছুক্ষণ ভেবে বলে, সুন্দরই তো লাগছে, তোকে মন্দ কবে দেখায়? আবরণ চোখ ছোট ছোট করে তাকায়। রোদ কিছুটা বিভ্রান্তিতে পড়ে যায়। আবরণ সেদিকে পাত্তা না দিয়ে জোর গলায় দারোয়ানকে ডাকে। তার আওয়াজ পেয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে আসে দারোয়ান দ্রুত কণ্ঠে শোধায়, Do you need anything, sir? Where are the people of this house? They are inside. আবরণের কপালে ভাঁজ পড়ে। ভেতরে থাকলে দরজা খুলছে না কেন? কিছু একটা ভেবে আবরণ গমগমে কণ্ঠে বলে ওঠে। Did any unknown person come to meet them? দারোয়ান সম্মতি জানিয়ে বলে, Yes, a few people had come a short while ago. দারোয়ানের কথায় আবরণের কপালে ভাঁজ গাঢ় থেকে গাঢ় হয়। দরজায় মৃদু ধাক্কা দেয় সে। ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলে যায়। রোদ শুধু তাকিয়ে আছে। আবরণের মনোভাব ধরতে পারছে না। দরজা ঠেলে দ্রুত ভেতরে প্রবেশ করে আবরণ। রোদকে বলে সে যেন দারোয়ানকে নিয়ে নিচের সবগুলো কক্ষ চেক করে। সে উপরে যাচ্ছে। ধপাধপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। করিডোরে একজন বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চটজলদি পা বাড়ায় সে। জোর গলায় রোদকে ডেকে ওঠে, Someone is lying here on a bloody state. Quickly, set this woman in the car. Rod, আবরণের চিৎকারে দারোয়ান সহ রোদ হন্তদন্ত হয়ে ছুটে আসে। মালিকের এহেন অবস্থা দেখে হতভম্ব হয়ে যায় দারোয়ান। রোদের সাহায্যে তাকে পাচাকোলা করে গাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আবরণের কপাল ঘেমে চিকন ঘাম ঝরছে। হার্ট প্রয়োজনের তুলনায় বেশ 3 গুণ বেশি বিট হচ্ছে। পা টেনে প্রতিটা রুম চেক করে আবরণ চটজলদি সে কাঙ্ক্ষিত কক্ষটায় পৌঁছায়। আবরণ দরজার এক অংশ চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রয়। সাদা ঝকঝকে টাইলসের মেঝেটায় রক্তিম বর্ণ ধারণ করেছে। কয়েক হাত সামনেই রক্তাক্ত অবস্থায় একটা নারী দেহ পড়ে আছে। সুন্দর লম্বা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে। হাত দুটো অবহেলায় অনাদরে স্থির হয়ে দুপাশে বিছিয়ে রাখা। মুখটা অপর দিকে ফেরানো। গোলাপি রঙা জামার পেছনটুকু অর্থাৎ পিঠে ছোপ ছোপ রক্ত ভেসে উঠেছে। হাতেও রক্তের ছাপ, সেখান থেকে চুইয়ে রক্ত ঝরছে। আবরণ অতি কষ্টে পা টেনে এগিয়ে আসে। চোখ বন্ধ করে আবার খোলে, নিজেকে সামলে নেয়। তাড়াতাড়ি শ্রেয়নাকে কোলে তুলে। তার মনে হচ্ছে মেয়েটা এই অল্প স্পর্শ যেন ব্যথা পাচ্ছে। সম্ভব হলে আবরণ কিছুটা আস্তে উঠাতো তাকে। শ্রেয়নার মুখের দিকে তাকায় না আবরণ। এই মুখশ্রীর দিকে তাকানোর সাহসে কুলোচ্ছে না। দ্রুত পা চালিয়ে বাহিরে চলে আসে। বৃদ্ধা মহিলাটির পাশে শ্রেয়নাকে শুইয়ে দেয়, তবে মাথা রাখে তার উরুর উপর। রোদ ড্রাইভিং সিটে বসেছিল। আবরণ আসা মাত্রই গাড়ি স্টার্ট দেয় সে। দারোয়ানকে বলে এসেছে সে যেন চিন্তা না করে, তার মালিককে নিয়ে অচিরেই ফিরে আসবে তারা। ততক্ষণ সে যেন বাড়িটার খেয়াল রাখে। সন্দেহজনক কিছু ঘটলে ইনফর্ম করবে, তাই মোবাইল নাম্বারও দিয়ে এসেছে রোদ। আবরণ ধীর গতিতে মাথা ঘুরিয়ে তাকায় শ্রেয়নার মুখপানে। গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, লাল দাগ হয়ে আছে। চোখ দুটো বন্ধ, তবুও বোঝা যাচ্ছে মেয়েটা প্রচুর কান্না করেছে। গাল এখনো ভেজা। আবরণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বৃদ্ধাঙ্গুলি দ্বারা শ্রেয়নার গাল টিপে দেয়। ভয় হয় তার, মেয়েটা নিশ্চয়ই ব্যথা পাচ্ছে। আমার সুন্দর মারের দাগ মারাচ্ছে না। আপনার জন্য মানুষ হয় না। কি করা যায় বলুন তো? ব্যথা পাচ্ছেন? কষ্ট হচ্ছে? আপনার কষ্ট তো ভাগ করতে পারবো না। দড়ি মেরে এক নিমিষে আপনাকে নিরাময় করতে পারবো না। তবে হ্যাঁ, আপনাকে কষ্ট দেওয়া মূল হোতাকে পা দিয়ে মারিয়ে জাহান্নামে পাঠাবো। ডোন্ট ওয়ারি। নাও আবরণ জায়েদ ইজ উইথ ইউ, হি ইজ বিসাইড ইউ।
রোদ দ্রুত ড্রাইভ করছে। শ্রেয়নাকে সে এখনও দেখেনি, তবে বুঝতে পারছে গভীর কিছু হয়েছে। অমন রক্তাক্ত হাতের মালিক কি এখনও জীবিত আছে? দ্রুত ড্রাইভ করে 5 মিনিটের মধ্যে বার্নাবি হসপিটালে পৌঁছায় তারা। ডোর খুলে বের হয়ে আসে আবরণ। রোদ পূর্বেই কল করে রেখেছিল হসপিটালে, যার দরুন তারা যেতেই কয়েকজন নার্স স্ট্রেচার নিয়ে উপস্থিত হয়। দ্রুততার সাথে মিসেস লিলি এবং শ্রেয়নাকে নিয়ে হসপিটালের ভেতরের উদ্দেশ্যে ছুটে যায়। নীরজ জাহিদ। সুভাষ। ওপাশ থেকে বিশ্রী হাসির শব্দ ভেসে আসে। নীরজ চুপ হয়ে আছে। সবেমাত্র ঘুম থেকে উঠেছে সে। প্রাইভেট নম্বর থেকে কল আসায় জরুরি ভেবে রিসিভ করতেই সুভাষ আহমেদের কণ্ঠস্বর ভেসে আসে। ইতিপূর্বে বেশ কয়েকবার কথা হয়েছে তাদের, তাই গলার স্বর চিনতে অসুবিধে হয়নি। তোর হবু বৌমাকে শার্ট দিয়েছি। শার্ট মানে বুঝিস? উপরের টিকিট হাতে ধরিয়ে দিয়েছি। আহা, তোরা কি ভেবেছিস বাংলাদেশ থেকে কানাডায় যেতে দিবি না আমার লোকদের? বোকা নীরদ, তুই হয়তো সুভাষ আহমেদের ক্ষমতা সম্পর্কে ধারণা রাখিস না। আমি মাফিয়াদের কিং। ইতিমধ্যে আমার ক্ষমতা সম্পর্কে জেনে গেছিস নিশ্চয়। না জানলে সমস্যা নেই, অচিরেই জেনে যাবি। কিছুক্ষণ থেমে কিটকিটিয়ে হেসে ওঠে সুভাষ, হাস্যরত কণ্ঠে বলে, বেল চাপার সাথে সাথেই দরজা খুলে দিয়েছিল। বুড়ো মহিলা প্রটেক্ট করতে চেয়েছিল মেয়েটাকে। আহারে, এক চটকনা খেতেই কুপঘাত। বেল চাপতেই সাথে সাথে দরজা খুলে দিয়েছিল। বুড়ি মহিলা প্রটেক্ট করতে চেয়েছিল মেয়েটাকে। আহারে, এক চটকনা খেতেই কুপঘাত। আমার লোকজন আবার বেশ দয়াবান। বুড়ি মহিলা আর কত বছর বেঁচে থেকে অন্নধ্বংস করবে, তাই তার আত্মাকে শান্তি দিয়ে দিয়েছে। তবে শ্রেনা মেয়েটাকে তাদের মনে ধরেছিল। আমি একটু ইটিস পিটিস করার অনুমতিও দিয়েছি। আবরণ জাহিদের পছন্দকে ছুঁয়ে দেখার সাহস কি সবার আছে? হয়তো তারা ছুঁয়ে দেখেছে। তুই হয়তো জানিস না, কানাডায় কোনায় কোনা আমার লোকজন ভরপুর। পারলে নিজের ছেলেকে বাঁচিয়ে দেখাস। আর হ্যাঁ, ভুলেও নাম্বার ট্র্যাক করার চেষ্টা করিস না। দ্রুত স্থান ত্যাগ করবো আমি। আগেরবারের মতো এবারও ব্যর্থ হবি তুই। কল কাটতে চায় সুভাষ। পর মুহূর্তেই সুস সুস শব্দ করে বলে ওঠে, মেয়েটা ভীষণ কাকুতি মিনতি করেছিল। আমার লোকজন আমার মতো নিহত হয়। কীভাবে বেল দিয়ে ওই নরম শরীরে আঘাত করতে পারলো তারা? কি নির্দারুণ হাজুরি তার। কণ্ঠটা এত মিষ্টি শোনাচ্ছিল, আমার তো নেশা ধরে গিয়েছিল শটটার প্রতি। ফর্সা শরীরে ওই কালশিটে হয়ে আসা দাগ মানাচ্ছিল না। কিন্তু ওই যে লোকে বলে না, চাঁদেরও তো কলঙ্ক থাকে, তাই একটু দাগ লাগিয়ে দিয়েছি। আশ্চর্যের বিষয় কি জানিস? মেয়েটা বারবার তোর ছেলেকে ডেকে যাচ্ছিল তার সাহায্যের জন্য। আমার লোকগুলো তার মুখে চর বসিয়েছে ইচ্ছামতো। অমন তুলোর মতো শরীরে কেউ আঘাত করতে পারে? আমি থাকলে তো হামড়ে পরে কুবলে খেয়ে নিতাম। সুভাষ, নিজের লিমিটে থাকবি, অন্যথায় তোর অবস্থা এমন করব, রাস্তার কুকুরও তোর শরীর ছিঁড়ে খেতে দ্বিধাবোধ করবে। রাগে নীরদের চোয়াল শক্ত হয়ে এসেছে। ধীরে ধীরে শ্বাস ফেলছে সে। না জানি আবরণ কি করে বসে যখন তার কাছে এই খবর পৌঁছবে। আতঙ্কে ঢোক গিলেন নীরদ। সুভাষ দমে না, বরং আগের মতোই বলে ওঠে, নিজেকে সাধু পুরুষ ভাবিস না নীরজ জাহিদ। মিশনের সঙ্গে কি করেছিস ভুলিনি আমি। আর না তোর ছেলে বলেছে। কি করে পারলি বলতো নিষ্পাপ প্রাণটা কেড়ে নিতে? আমি তো জানোয়ার, দয়া মায়া বলতে কিছু নেই, কিন্তু তুই তো আইনের লোক ছিলি। নীরদ আর কিছু বলতে দেয় না সুভাষকে। কল কেটে দেয়। নাম্বারটা নির্দিষ্ট জায়গায় সেন্ড করে স্বস্তির শ্বাস ফেলে। পরক্ষণে অপরাধবোধ তাকে আষ্টে জড়িয়ে ধরে। আবরণকে কিভাবে সে আয়ত্তে আনবে? ছেলেটা কি আদৌ তাকে ক্ষমা করবে? সে তো ইচ্ছে করে কিছু করেনি, অ্যাক্সিডেন্ট ছিল। হ্যাঁ, অ্যাক্সিডেন্টই তো ছিল। সেজান হতবিহ্বল হয়ে বসে আছে সোফায়। দৃষ্টি তার সেন্টার টেবিলের দিকে স্থির। সেখানে শ্রেয়নার একটা খাতা পড়ে আছে, যেটা কিছু সময় পূর্বে শ্রেয়া রেখে গিয়েছে। আপুর খাতায় লেখার শখ জেগেছে তার। আপু আপু গন্ধ যে তাতে। ছোট্ট শ্রেয়া আপুর জামা কাপড় শুকিয়ে বুকে জড়িয়ে ঘুমায়, যেন সে তার বোনের শূন্যতাকে দূরে ঠেলে দিতে চাচ্ছে। কবে আসবে শ্রেয়না? কবে তাকে আদর করবে? আসে না কেন? মেয়েটা যখন জানবে তার আপু রক্তাক্ত অবস্থায় সুদূর কানাডার এক হসপিটালে পড়ে আছে, কেমন ঠেকবে তার? নিশ্চয়ই খুব কষ্ট পাবে। নীরজ জাহিদ সেজানকে সব জানিয়েছে, এমনকি বকাবকিও করেছে তার গাধামোর জন্য। তাকে এতটা অবিশ্বাস করে সেজান। একবার বললে এমন কি হতো? মেয়েটাকে বাঁচাতে কি বোকামই না করে বসেছে ছেলেটা। অচেনা অজানা দেশে বন্ধুর ভরসায় যুবতী মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে। শেষে কি হলো? অপরাধীদের হাতে আহত হলো মেয়েটা। কি করেছে, কিভাবে আছে কে জানে। নীরদ ইতিমধ্যে সেখানকার ফোর্সের কাছেই ইমেল করেছে, সব বিস্তারিত জানিয়েছে। দ্রুত খোঁজ চালাতে বলেছে তাদের। কানাডায় অনেক চেনা পরিচিত লোকজন আছে নীরদের।
চটজলদি মেয়েটাকে খুঁজে বের করতে হবে। না জানি কি অবস্থায় আছে সে, আদৌ কি জীবিত আছে? সেজানের ভেতরটা ধক করে ওঠে। রুহিকে এখনো কিছু বলেনি, চুপচাপ উঠে দাঁড়ায় সে। বাসার সিকিউরিটি বাড়িয়ে দেয়া হয়। নীরদের সাথে কানাডার ফ্লাইটে উঠবে। যত দ্রুত সম্ভব বোনের কাছে যেতে চায়। এবার সে সামনাসামনি লড়বে। তার পরিবার আগে, প্রফেশনাল কাজ পরেও করা যাবে। নিজের চুল নিজে খামচে ধরে সেজান। চোখের বসে এত বড় ভুল কি করে করলো সে? এখন আফসোস হচ্ছে, বিরাট আফসোস। তার করা পাকনামোর জন্য না বোনটাকে হারিয়ে ফেলে। হ্যালো আবরণ, হুম, কেমন আছিস? কি অবস্থা বল। তোকে একটা বাসার ঠিকানা দিচ্ছে, সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ চেক করে কয়েকজন লোকের খোঁজ দিতে পারবে? অফকোর্স, কিন্তু কোথায় তুই? আপাতত বারনাবি হসপিটালে আছে। হোয়াট? সেখানে কি করছিস তুই? তোকে যতটুকু বলছে ঠিক ততটুকুই কর। আচ্ছা। আবরণ আরও কিছুক্ষণ কথা বলে কল কাটে। এগিয়ে আসে রোদের দিকে নিম্ন স্বরে বলে, এদিকটা দেখে রাখিস, গার্ডের ব্যবস্থা করছে। আমি ফিরে আসার আগ অব্দি যদি কেউ শ্রেয়ন আলমের সাথে দেখা করতে চায়, সোজা সাপটা নিষেধ করে দিবি। গট ইট? রোদ উপনিস মাথা দোলায়। আবরণ কাউকে কল করে ফোনে কানে চেপে ধরে। দ্রুত পদে হসপিটাল ত্যাগ করে সে। শ্রেয়নাকে বেডে দেয়া হয়েছে। জ্ঞান কখন ফিরবে বলা যায় না। বৃদ্ধা মহিলাটিও এখন সুস্থ। সেরকম চোট লাগেনি, শুধু মাথায় আঘাত লেগেছিল। ভাবি, ভাইয়া কোথায় গিয়েছে? রুহির শাড়ি চেপে ধরে কথাটা বলে ওঠে শ্রেয়া। তার বড় বড় চোখ দুটো পানিতে টইটুম্বুর, গাল বেয়ে গড়িয়ে পড়ছে। ঠোঁট উল্টে রেখেছে। রুহি শ্রেয়াকে কোলে নিয়ে গালে ঠোঁট চেপে চুমু খায়। নরম স্বরে বলে, এতটুকু মাথায় চাপ নিতে নেই সোনা। তোমার ভাইয়া শ্রেয়ন আপুকে আনতে গিয়েছে, একটু অপেক্ষা করো, দ্রুতই নিয়ে আসবে তাকে। সত্যি? রুহি উত্তর দেয় না, কি বলবে ভেবে পাচ্ছে না। সে শুধু জানে সেজান শ্রেয়নাকে ফিরিয়ে আনতে গিয়েছে। শ্রেয়াকে কি বলবে? আদৌ মেয়েটাকে ফেরত আনতে পারবে সেজান? যা হবে ভালোই যেন হয়। শ্রেয়াকে বুকের সাথে চেপে ধরে বসে রইল রুহি। শ্রেয়া ঠোঁট ভেঙে কেঁদে দিয়েছে। বাড়িতে তার একদম ভালো লাগে না। আগের মতো বাড়িটা জীবন্ত হয়ে উঠছে না, বরং কেমন যেন মৃত্যুপুরী লাগছে। এমন চুপচাপ নির্জীব জায়গায় কখনো থেকেছে শ্রেয়া? থাকিনি। তাই তো মেয়েটার ভালো লাগছে না। ক্ষণে ক্ষণে কান্না পাচ্ছে। গাড়ি নিয়ে সোজা পয়েন্ট গ্রে এলাকায় প্রবেশ করে আবরণ। চাকচিক্যময় এলাকার ঝকঝকে তকতকে রোড দিয়ে সাই সাই আওয়াজ তুলে গাড়িটা এসে থামলো নির্দিষ্ট আলিশান বাড়িটার সামনে। সঙ্গে সঙ্গে এক ঝাঁক গার্ড এক প্রকার দৌড়ে আসে। আবরণ গাড়ি থেকে নেমে দ্রুত পা চালিয়ে বাসায় প্রবেশ করে। মেন ডোর খোলা ছিল বিধায় সমস্যা হয় না, নির্বিঘ্নে প্রবেশ করে বাসায়। দাঁড়াও। দুটো সিঁড়ি পার হতে না হতেই কারো গম্ভীর কণ্ঠ কানে আসে আবরণের। দাঁড়িয়ে যায় সে, কিন্তু পিছু ফিরে তাকায় না। ওভাবেই দাঁড়িয়ে থাকে। এক হাতে সিঁড়ির হাতল শক্ত করে চেপে ধরে। এতটা সময় কোথায় ছিলে? রোদ কোথায়? আবরণ কিছু বলে না। কপাল বেয়ে এখনো তপ্ত, ঘাম ঝরে পড়ছে। ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। কিছু জানতে চাচ্ছি আমি। হোয়ার ইজ মাই ডটার? বেঁচে দিয়েছি। আবরণের দায় সারা জবাবে স্তম্ভিত হন নিবিড় জাইদ। গরম চোখে তাকান তার দিকে কিরমির করে বলেন, বাংলাদেশে বাপকে জ্বালিয়ে এসেছো, দেশটাকে দূষিত করেছো, এখন কানাডায় আমার পিন্ডি চটকাতে এসেছো। কি চাওটা কি তুমি আবরার? পকেট থেকে মোবাইল বের করে পেছন দিকে ছুঁড়ে মারে আবরণ। সঙ্গে সঙ্গে চিৎকারের আওয়াজ ভেসে আসে। কপাল চেপে ধরে মেঝেতে বসে পড়েন নিবিড় জাহিদ। তার চিৎকারে বাহির থেকে গুটি কয়েক গার্ড ছুটে আসে। স্যারকে মাথা চেপে বসে থাকতে দেখে চারপাশে তাকায় তারা। কাকে শ্যুট করবে বুঝতে পারে না। এখানে তেমন কেউই নেই। সিঁড়িতে নিবিড় জাহিদের ভাতিজা আর কিচেন থেকে দানা ও মিসেস লুবনা ছুটে আসেন। গার্ড দিকবেদিক শূন্য হয়ে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়। উৎসুক দৃষ্টিতে তাকায় নিবিড় জাহিদের দিকে। ভাবটা এমন, উনি যার বিরুদ্ধে মুখ খুলবেন তাকেই যেন তারা উড়াধুরা শুট করে ঝাঁঝরা করে দেবে। আবরণ ঘাড় বাঁকিয়ে তাকায়। সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সিঁড়িতে ভর দিয়ে। চোখের কার্নিশ লালচে বর্ণের। দাঁতে দাঁত চেপে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আবরণ। নিবিড় জাহিদ অগ্নিদৃষ্টিতে দেখছে তাকে। আবরণ, এটা কি করছো বাবা? মিসেস লুবনার বিস্মিত কণ্ঠ। স্বামীর দিকে ছুটে যান দানা হতভম্ব নেত্রে তাকিয়ে আছে। একবার নিবিড় জাহিদের দিকে তাকায়, যার কপাল বেয়ে রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। আবার আবরণ জাহিদের দিকে তাকায়, যার চোখের দিকে তাকাতেও অন্তরাত্মা কেঁপে উঠছে তার। কার কথা বলছেন আপনি? নীরজ জাহিদ আজীবত নিজে বাংলাদেশকে দূষিত করছে। শুনলাম সে নাকি জনগণের রক্ষক।
রক্ষকরা কি ভক্ষক হয় মিস্টার নিবিড় জাহিদ? দাঁত চেপে কথাগুলো বলা অবস্থায় সিঁড়ি বেয়ে নেমে আসে আবরণ। তার কণ্ঠ গম্ভীর থেকে গম্ভীর শোনাচ্ছে। গার্ডস এতক্ষণে বুঝে গিয়েছে স্যারকে আঘাত আবরণ জাহিদ করেছে। তারা এখন কি করবে ভেবে পাচ্ছে না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিসেস লুবনা দৃষ্টি এদিক সেদিক ঘোরান, শুকনো ঢোক গিলে নিম্ন স্বরে বলে ওঠেন, আবরণ, রেগে যাচ্ছ কেন? পার্সোনাল কথা এভাবে সকলের সামনে বলতে নেই। দানা ভ্রু কিঞ্চিত বাঁকা করে তাকায় মায়ের দিকে। লুবনার চোরা দৃষ্টি তাকে কিছু একটার আভাস দেয়। কিছু লুকাতে চাচ্ছেন লুবনা জাহিদ। পরক্ষণেই আবরণের দিকে তাকায় দানা। তাকে দেখে মনে হচ্ছে না লুবনার কথা কানে তুলেছে, বরং আবরণের দৃষ্টিতে প্রচণ্ড ক্রোধ আর ক্ষোভ দেখতে পায় দানা। সিঁড়ির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে আবরণ। লুবনার কথায় কান দেয় না। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে কিছু বলবে তার আগে নিবিড় ধমকে ওঠেন, আবরণ, নিজের লিমিট ক্রস করো না, ভালো হবে না বলে দিচ্ছি। আমি নীরজ জায়েদের মতো অবলা নই, তোমাকে ছেড়ে দিব। কি করবি তুই? তোর ভাই বা কি করবে? কি করতে বাকি রেখেছিস? লজ্জা নেই? কাপুরুষের দল, আবার এই মুখে বড় বড় কথা চোদাস? হারামের বাচ্চা, তোর চিফ টেনে এনে এখন এটাই তোর দুই ভাইয়ের ভাগ্য। কি করেছিস তোরা জানিস না? এত জলদি ভরে গেছিস মাদারফাকা। নিবিড় জাহিদ ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন পারে না চিবিয়ে খায়। নিজের ক্ষতর দিকে পাত্তা দেন না তিনি। দানা মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আরেক মহিষী নারী, যিনি নিজের স্বামীর দোষ ঢাকার জন্য যা কিছু করতে পারেন, একজন নারী হয়ে অন্য নারীর সাথে এত বড় অপকর্ম কি করে করতে পারলেন মিসেস লুবনা জাহিদ? লোভনা কাচুমাচু ভঙ্গিতে মাথা নিচু করে রেখেছে। স্বামীর বাহু আঁকড়ে ধরে রাখা হাত আলগা হয়ে এসেছে। মৃদু কাঁপছে হাতখানা। চোখে পানির ফোয়ারা ইতিমধ্যেই তা গাল বেয়ে ঝরে পড়েছে। তিনি কম্পিত কণ্ঠে বলেন, চুপ করো আবরণ, প্লিজ স্টপ। আবরণ হাতের কাছে থাকা ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে মারে। দানার পায়ের কাছে গিয়ে পড়ে সেটা। এক প্রকার লাফিয়ে ওঠে দানা। দ্রুত সেই স্থান ত্যাগ করে অন্যত্র গিয়ে দাঁড়ায়। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরণের দিকে। এ যেন অন্য আবরণ জাহিদ। আমি কিছু করিনি, আর না আমার ভাই কিছু করেছে। ওটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট ছিল, ব্যাস। ব্যাস? কথাটা বলে আবরণ হেলে দুলে এগিয়ে আসে। দায়সারাভাবে দাঁড়িয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে, এতটুকুই? কত ভালোবাসা, কত বাহবা, কত আদর, কত না যত্ন করেছেন। সে আদর যত্ন করা পাখিটাকে খুব লেখিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন বিনা অপরাধে। শেষের কথাটুকু বলার সময় কণ্ঠ কাঁপছিল আবরণের। মিসেস লুবনা খিচে চোখ বন্ধ করে নিলেন। দানা তির্যক চাহনিতে তাকিয়ে আছে। মিশন তাহিয়ারকে এত দ্রুত ভুলে গিয়েছেন? ভুলেছেন হে যে শান্তিতে নির্বিঘ্নে বিলাসবহুল জীবনযাপন করছেন? কোথায় সে চুনোপুটি মিশন তাহিয়ার? কে সে? কে তার পরিচয়? মরে গিয়েছে, খেলা শেষ। আপনারা হলেন সেরকম নোংরা লোক যারা দিনের পর দিন অন্যায় করে সত্য গলাবাজি করতে পারেন। এ পর্যায়ে উঠে দাঁড়ায় নিবিড়। অনেকক্ষণ কপাল চেপে ধরে রাখায় দরুন রক্ত পড়া বন্ধ হয়েছে। জায়গাটা জমাট বেঁধে গিয়েছে। কপালে চিরিক দিয়ে উঠছে, তবুও তিনি দমেন না। মৃদুপদে এগিয়ে আসেন আবরণের দিকে। তার দৃষ্টি ক্ষিপ্ত, যেন এখনই থাবা বসাবেন আবরণের দিকে। বললাম না সেটা অ্যাক্সিডেন্ট ছিল, কথা কানে যায় না দাবার। আবরণের যেন ধৈর্যের বাঁধ ভাঙে। ভেতরটা ছলাৎ করে ওঠে, তার হাত পা নিষ্পিস করা শুরু করে। কোনো কিছু না ভেবে নিবিড় জাহিদকে পেছন দিকে ধাক্কা দেয়। তিনি তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই গার্ডস এসে ধরে ফেলে তাকে। আবরণের দিকে এগোতে নেয় কয়েকজন, কিন্তু মাঝপথেই তাদের থামিয়ে দেন লুবনা জাহিদ। আবরণের শরীর কাঁপছে, উচ্চ কণ্ঠে চেঁচিয়ে ওঠে আবরণ, Which accident are you talking about? Two brothers raped a helpless girl and killed her. Is that accident? You took away a mother's love from a motherless boy. Is that accident? She was my aunt, like my second mother. You took her away. Did you think I would let you go so easily? দানা নিজের জায়গায় জমে যায়। চোখে পানি চিকচিক করছে। হতভম্ব নেত্রে বাবার দিকে তাকায় সে। নিবিড় জাহিদ থমথমে মুখে দাঁড়িয়ে আছেন। তার নিজস্ব কোনো অভিব্যক্তি নেই। আবরণ সোজা হয়ে দাঁড়ায়, পূর্বের মতো তেজি গলায় বলে, দেশে পতিতালের অভাব ছিল, বিশ্বাতের অভাব ছিল তোদের জন্য। তবু কেন মিশনকে এত কষ্ট দিয়েছিস? আমার নির্মম মৃত্যু বুঝে তার পুরস্কার ছিল? বোনের ছেলেকে ভালোবেসে আগলে রাখার পুরস্কার দিয়েছিস তোরা দুই ভাই। এটাই তোদের স্নেহ করার নমুনা? এটাই ছিল তোদের আদর ভালোবাসা?
15 বছরের কিশোরীটাকে ছাড়লি না, যে কিনা পরিবার ছেড়ে শুধুমাত্র বোনের শেষ স্মৃতি আগলে ধরে বাঁচতে চেয়েছিল। থামে আবরণ, বুক ফুলিয়ে বার কয়েক শ্বাস ছাড়ে, চাপা স্বরে পুনরায় বলে, আমার সুন্দর মায়াময় মেয়েটার নিষ্পাপ আদলের দিকে তাকিয়ে অন্তত নিজেদের পৌরুষকে মাটি চাপা দিতিস সেদিন। একটু দয়া করতিস, আর একটু নমনীয় হতিস তার প্রতি। তার চিৎকার এখন আমার মস্তিষ্কে গেঁথে আছে। 17 বছর যাবৎ শান্তিতে ঘুমোতে পারি না আমি। শুনেছিস তোরা? 17 বছর কম সময় বুঝে? ভেবেছিস কি একটা বার তোর ভেবে দেখেছিস আমার ছোট্ট মস্তিষ্কটা সেদিন কিভাবে জখম হয়েছিল? বন্দি আমি কিচ্ছু করতে পারিনি। আবরণ ফোঁস করে শ্বাস ছাড়ছে, বুকের মধ্যিখানে আঙুল চেপে কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে শ্বাস নেয়। একটু এগিয়ে গিয়ে ডাইনিং উল্টে দেয়, কাচের বাসনগুলো ঝনঝন শব্দ করে মাটিতে আছড়ে পড়ে। চেয়ারগুলো উল্টে দেয় আবরণ, পাগলের মতো বলে ওঠে, ও একটা মানুষকে মনে প্রাণে নিজের কাছে চাইতাম আমি। মিশান, মিশান, আমার মিশানুর। 6 বছর আমি মিশান ছাড়া বুঝতাম না। তোর মিশানকে কেড়ে নিলি, সেদিন শেষ করে দিয়েছিস আবরণ জাহিদকে। শুনছিস জাহিদ ভিলা, তোরা সবাই মিলে কেড়ে নিয়েছিস আমার মিশানুরকে, আমার মাকে। আমি সেদিন বাঁচাতে পারিনি। আমার চিৎকার তো দূর, আমার মিশানুরের কাতর কণ্ঠ তোদের মতো নরপিশাচদের কানে যায়নি। সেদিন তবে ঝড় ছিল কেন? ঝড়কে শুধু বাইরের গাছপালাকে লণ্ডভণ্ড করেছিল, নাকি আমার মিশানুরের ছোট্ট দেহটাকে ক্ষত বিক্ষত করেছিল?